যে অংশগুলি লিখেছে পুলিশিং সিস্টেম, পুলিশকে কিভাবে আধুনিক করা যায় এবং দ্বিকক্ষ বিশিষ্ট পার্লামেন্টের ব্যাপারে তো ইতিমধ্যেই বিএনপি সিদ্ধান্ত নিয়েছে, 31 দফায় আছে। এই 31 দফা বাস্তবায়ন হলে জাতি অনেক উন্নত হবে, এটা মানুষ ধারণা করে। এবং গ্রামের গঞ্জের মানুষ, আমরা বিভিন্ন জায়গায় যখন রাজনৈতিক বক্তব্য রাখি, মানুষ কিন্তু 31 দফা গ্রহণ করেছে যে না, বিএনপির কাছে দেশ নিরাপদ, দেশের গণতন্ত্র নিরাপদ, দেশের স্বাধীনতা সার্বভৌমত্ব নিরাপদ। ইতিমধ্যেই কিন্তু বিএনপি সেটা প্রমাণ করতে সক্ষম হয়েছে। যে কয়টি দল আছে আপনারা যদি বিবেচনায় নেন, যে নির্বাচন যে কয়টি দল করে, যাদের ভোটের পার্সেন্টেজ আছে, 71 সালে একটি দল তারা জনগণের বিপক্ষে অবস্থান করেছিল, যে জন্য তাদেরকে স্বৈরাচার বলে, মানুষ রাজাকার বলে। এরপরে যারাই ক্ষমতায় ছিল, বিএনপি বাদ দিয়ে স্বৈরাচারী হোসেন মোহাম্মদ এরশাদ, তাকে মানুষ স্বৈরাচার বলেছে, কারণ তিনি স্বৈরতান্ত্রিক ভাবে দেশ পরিচালনা করেছেন। এরপরে ফ্যাসিস্ট হাসিনা, তিনি এই দেশ পরিচালনা করেছে স্বৈরাচারী কায়দায়, ফ্যাসিবাদী কায়দায়। তার বাবাও কিন্তু বাকশাল কায়েম করেছিল। একই কায়দায় তিনি রাষ্ট্র পরিচালনা করতে গিয়ে দেশের মানুষের দ্বারা নিগৃহীত হয়ে দেশ ছাড়তে বাধ্য হয়েছে ছাত্র জনতার আন্দোলনের মধ্যে দিয়ে। এর মধ্যে একমাত্র বিএনপি কখনোই জনগণের বিপক্ষে বিএনপি কিন্তু কোনো অবস্থান নেয় নাই, বিএনপি কোনো পদক্ষেপও নেয় নাই। বিএনপি ক্ষমতায় থাকার জন্য কোনোদিনও জনগণের উপর অত্যাচার বা গুলি চালায় নাই। সেই জন্য বাংলাদেশের মানুষের আশা ভরসার জায়গা কিন্তু বিএনপি, এবং বিএনপি একমাত্র গণতন্ত্র ধারণ করে, লালন করে। সেই জন্য মানুষ বলে বিএনপি গণতান্ত্রিক দল। বাংলাদেশে এই মুহূর্তে সবচাইতে আধুনিক উদার গণতান্ত্রিক দল হচ্ছে বিএনপি। সেই বিএনপি নেতৃত্ব দিয়েছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান, দেশনেত্রী বেগম খালেদা জিয়া, বর্তমানে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান। ইনশাল্লাহ দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বেই এই বাংলাদেশে টিকসই গণতন্ত্র প্রতিষ্ঠিত হবে এবং উন্নত জাতি গঠিত হবে ইনশাল্লাহ আগামী দিনে। সেই প্রত্যাশাতেই সকলকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। খোদা হাফেজ। বাংলাদেশ জিন্দাবাদ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান উমর, দেশনেত্রী বেগম খালেদা জিয়া দীর্ঘজীবী, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান দেশনায়ক তারেক রহমান জিন্দাবাদ। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ধন্যবাদ টুকু ভাই, সুন্দর বক্তৃতার জন্য। খুব গুরুত্বপূর্ণ অর্থবহ একটা বক্তৃতা দিয়েছেন। তা আমাদের মাঝে এখন বক্তব্য রাখবেন বিএনপির চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা, আমাদের সিলেট থেকে নমিনেশন চায় হয়ে সামনে ইনশাল্লাহ আমরা আশা করি উনি পাবেন, এনামুল হক চৌধুরী, জনাব এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসনের অন্যতম উপদেষ্টা। উনি এখন আপনাদের সামনে দিক নির্দেশমূলক বক্তৃতা দেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আমরা আজকের এই অনুষ্ঠানের ডক্টর ফয়েজউদ্দিন এমপি সাহেবের লিখিত বইটাকে মোড়ক উন্মোচন এবং তার এই কার্যক্রমটাকে সামনে রেখে আজকে আমরা এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি এবং উপস্থিত আজকের বাংলাদেশের অর্থনীতির যাকে আমরা মনে করি উনি কাণ্ডারি হিসেবে আছেন এবং আগামীতে থাকবেন, আমাদের স্ট্যান্ডিং কমিটি অন্যতম সদস্য, স্ট্যান্ডিং কমিটি মেম্বার বিএনপির জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী সাহেব, উপস্থিত আমাদের আন্দোলনের যা নেতৃত্ব দিয়েছেন, স্বৈরাচারীকে বিদায় করার জন্য আমি যাকে বলি সরাসরি টুকুভাই হিসেবে পরিচিত সুলতান সালাউদ্দিন টুকু সাহেব, উপস্থিত আজকের
আমাদের প্রিয় সাংবাদিক বারী সাহেব এবং উপস্থিত আমাদের সাংবাদিক বৃন্দরা, সবাইকে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজকের এই যে অনুষ্ঠানটা অথবা যে বইটাকে নিয়ে আমরা একটা আলোচনার জন্য আমরা উপস্থিত হয়েছি, এই বইটা কিন্তু স্বপ্ন ছিল, এক সময় আলোচনা ছিল, ওইটাকে একটা লিপিবদ্ধ করে তিনি আমাদের সামনে তুলে ধরেছেন। আমার স্মরণ হচ্ছে 2009 সালে তৎকালীন সময় আমাদের প্রিয় নেত্রী, বিরোধী দলের নেত্রী, দেশনেত্রী বেগম খালেদা জিয়ার অফিসে বসে আমরা ফয়েজ ভাইকে নিয়ে, আরও কিছু সাংবাদিকরা যারা ছিলেন এবং আরও কিছু ব্যক্তিত্বরাদেরকে নিয়ে এই যে আলোচনাগুলি, নোটগুলি আপনাদের সামনে আজকে তুলে ধরা হয়েছে, এই আলোচনাগুলি তৎকালীন সময় কিন্তু আলোচনা করা হয়েছে বিএনপি কেমন করে বাংলাদেশে রিফর্ম নিয়ে আসার জন্য। আমাদের দেশনেত্রী বেগম খালেদা জিয়া ওই আলোচনাগুলিকে সামনে রেখে পরবর্তী টাইমে তিনি 2030 ভিশনের সংস্কারগুলি কার্যক্রম আমাদের সামনে তুলে ধরেছেন। এর আগে বিএনপি স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান 19 দফার মাধ্যমে তিনি কিন্তু আমাদের দেশে সংস্কারকে জন্ম দিয়েছিলেন। আমরা দেখতে পাই এই ধারাবাহিকতাটাকে রক্ষা করার জন্য পরবর্তী টাইমে আগামীতে আমাদের যিনি প্রধানমন্ত্রী হিসাবে দায়িত্ব পালন করবেন আশা করতেছি, জনাব তারেক রহমান সাহেব 31 দফার মাধ্যমে সংস্কারগুলি কার্যক্রমগুলি বাস্তবায়ন করার জন্য জনগণের পাশে আমাদেরকে দায়িত্ব দিয়েছেন এবং তিনি 5 তারিখ পরে এই ধারাবাহিকভাবে কার্যক্রমগুলি বাস্তবায়ন করে যাচ্ছেন। আমরা বিশ্বাস করি সংস্কারগুলি এই জায়গায় আমাদের এই জায়গায় একটা পরিচয় দেওয়ার জন্য, সংস্কারের ফ্যাসিস্টদেরকে পরিচয় দেওয়ার জন্য বলা হচ্ছে 350টা কেস আছে ওনার বিরুদ্ধে, এরামের বিরুদ্ধে আছে 326টা কেস। এটা একটা জাতির জন্য একটা দুঃখজনক, এইরকম একটি পরিচয় দেওয়ার জন্য। আমরা এমন একটি জাতি চাই যে জাতিকে আমরা বলতে পারবো আইনের শাসনে এইরকম যারা আমাদের বিরুদ্ধে মিথ্যা মামলা দিয়ে আমাদেরকে হয়রানি করা হয়েছে তাদেরকে বিচার করতে পারবো। এইরকম অবস্থায় আমরা নিয়ে দরকার আমাদের মানসিকতাটা এবং আমাদের দেশের আইনটাকে এরকম জবাবদিহিতা করার জন্য এরকম একটি আইন প্রণয়ন করাটা প্রয়োজন আছে। আমি আসতে সময় গাড়িতে সোশ্যাল মিডিয়াতে লকডাউনের ব্যাপারে 13 তারিখে ওরা ক্যাম্পেইন করতেছে ফ্যাসিস্টরা। আমি বিশ্বাস করি আইন আইনের গতিতে চলবে। ফ্যাসিস্টরা কোনোদিন এই দেশে মাথা উঁচু করে কাজ করতে পারবে না, কারণ জনগণ তাদেরকে বিতাড়িত করে দেওয়া হয়েছে বাংলাদেশ থেকে। আগামীতে নতুন বাংলাদেশ, যে বাংলাদেশে আমরা মাথা উঁচু করে বলতে পারবো অন্যায়কে অন্যায়, আগামীতে আমরা বলতে পারবো ডেভেলপমেন্ট ওয়ার্ক হবে কিন্তু দুর্নীতিমুক্ত হবে। আমরা বলতে পারবো আমার অধিকারটা প্রতিষ্ঠিত হবে, আমার অধিকারটা আমার বাসায় চলে আসবে, আমার অধিকারটাকে কোনো টেবিলের সামনে গিয়ে ধন্না দেওয়া লাগবে না। এই বাংলাদেশ আমরা চাই, যে বাংলাদেশে আমরা আমাদের অর্থনৈতিকভাবে মুক্তি হবে, যে বাংলাদেশে আমাদের পুলিশের সামনে গিয়ে ধন্না দেওয়া লাগবে না, পুলিশের সামনে আমরা গিয়ে আমাদের অধিকারটাকে প্রতিষ্ঠিত করার জন্য কোনো বিএনপির নেতাকে আমরা হাতে ধরে সহযোগিতার প্রয়োজন হবে না। এইরকম আমরা বাংলাদেশ চাই, যে বাংলাদেশে আমাদের প্রিয় নেতা জনাব তারেক রহমান দেশকে প্রথম বাংলাদেশ হিসাবে আমরা যে বলা হচ্ছে, যে স্লোগান দিয়ে উনি ঘোষণা দিচ্ছেন, এই ঘোষণাটা শুধুমাত্র ঘোষণার জায়গায় থাকবে না। যে জায়গায় আমরা চাই অর্থনীতি মুক্তি হবে, যেরকম অর্থনীতিতে মুক্তি পাবো সেই রকম আমাদের সমাজ থেকেও দুর্নীতিটাও মুক্ত হবে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত না করে আমাদের যে বইটা আজকে প্রকাশনা হচ্ছে, এই বইয়ের মাধ্যমে ইতিহাসটাকে যে সংস্কারগুলি প্রয়োজন আছে
পরামর্শগুলি বিশেষ করে পুলিশে এবং পার্লামেন্টের দুই কক্ষ বিশিষ্টভাবে যে কার্যক্রমগুলি হয়েছে, আমরা ওনার কাছ থেকে আরও পরামর্শ, আরও নতুন 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 বইগুলি প্রকাশিত হবে। ওনার সফলতা কামনা করতেছি এই বলে আমার বক্তব্য শেষ করতেছি। বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান অমর হোক, বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, জনাব তারেক রহমান জিন্দাবাদ। সালাম। জনাব এনাম চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা, সুন্দর বক্তৃতার জন্য আপনাকে ধন্যবাদ। আমাদের মাঝে এখন বক্তৃতা নিয়ে আসছেন আজকের প্রকাশনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, সিনিয়র জার্নালিস্ট জনাব শাহিন আব্দুল বারী। শাহিন আব্দুল বারীকে তার বক্তৃতা দেওয়ার জন্য অনুরোধ করছি। আসসালামু আলাইকুম। আজকের আগামী উন্নত জাতি গঠনের দিক নির্দেশনামূলক সুপারিশ বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, উপস্থিত আছেন এনামুল হক চৌধুরী, বিএনপি চেয়ারপারসন উপদেষ্টা, উপস্থিত আছেন জনাব সালাউদ্দিন টুকু, প্রচার সম্পাদক, বিএনপির কেন্দ্রীয় কমিটি। প্রিয় বন্ধুগণ, আমি আগামী উন্নত জাতি গঠনের দিক নির্দেশনামূলক সুপারিশ বইয়ের লেখক ডক্টর ফয়েজউদ্দিন এমবি, তিনি অত্যন্ত পরিশ্রম করে চেষ্টা করে লন্ডন থেকে এই লেখাগুলো আমাদের কাছে পাঠিয়েছেন। আমরা সর্বাত্মকভাবে চেষ্টা করেছি বইটি আপনাদের সামনে দেওয়ার জন্য। আমার একটি অনুরোধ থাকবে, বিশেষ করে মিডিয়ার কাছে, আপনারা এই বইটিকে পড়ে সুন্দর করে দেশের স্বার্থে, জাতির স্বার্থে বইটি গড়ে তুলবেন। আর একটি কথা বলতে চাই, এখানে উপস্থিত আছেন আমাদের সকলের অভিভাবক আমির খসরু মাহমুদ চৌধুরী ভাই। আপনার কাছে একটি বিনীত অনুরোধ, আপনারা ডক্টর ফয়েজউদ্দিন এমবির এই বইটিকে অবশ্যই গুরুত্ব দিবেন। ইনশাআল্লাহ আগামীতে আপনারা যখন ক্ষমতায় যদি আল্লাহ পাক আনেন, তাহলে অবশ্যই এই বইটিকে আপনারা পুঙ্খানুপুঙ্খভাবে দেখে দেশের 3টি গুরুত্বপূর্ণ সম্পর্কে ফয়েজউদ্দিন এমবি কি লিখেছেন তাতে আপনাদেরই বেশি কাজে দিবে। আর একটি শেষ কথা বলে আমি আমার বক্তব্য শেষ করছি, যে আপনারা এই দেশ গঠনে বিভিন্ন সময়ে বিভিন্ন অবস্থার মধ্যে নেতা নেত্রী যারা আছেন, আপনারা জেল কেটেছেন, জুলুম কেটেছেন, অনেক কিছু হয়েছে, নির্যাতনের শিকার হয়েছেন। এখানে আমার খুব আত্মা, আমারও বাড়ি টাঙ্গাইল, সুলতান সালাউদ্দিন টুকুর বাড়ি টাঙ্গাইল। আমি একটি জিনিস বলতে চাই, যে ব্যক্তিকে প্রতিটি গ্রামে, অঞ্চলে, মহল্লায় মানুষ চিনে, বিদ্যা শিক্ষক শিক্ষিকা চিনে, সেই ব্যক্তির নমিনেশনে কেন স্থগিত হয়েছে আমি জানতে চাই। বিএনপির মহোদয় এখানে আছেন, আপনার মাধ্যমে আমাদের সুলতান সালাউদ্দিন টুকুর নমিনেশন দেওয়ার ব্যবস্থা করা হোক, এটি আমার একটি জোর দাবি। এই বলে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। ধন্যবাদ। জ্বালাময়ী বক্তৃতা দিচ্ছেন আমাদের ক্যাবের ভাইস প্রেসিডেন্ট জনাব শাহিন আব্দুল বারী, সাবেক ভাইস প্রেসিডেন্ট জনাব শাহিন আব্দুল বারী, ধন্যবাদ আপনাকে। আমাদের মাঝে এখন বক্তৃতা নিয়ে আসছেন আজকের আকর্ষণ ডক্টর ফয়েজউদ্দিন আহমেদ এমবি, বার্মিংহাম বিশ্ববিদ্যালয় ইউকে, বিকম, এমকম, বিডি, পিজিটি, চার্ট, এমসি পড়তেও পারি না, এমএসসি বার্মিংহাম বিশ্ববিদ্যালয় ইউকে,
চেয়ারম্যান নিউ হোপ গ্লোবাল, ডাইরেক্টর 777 গ্রুপ বাংলাদেশ। তো এখন উনি আপনাদের এই বইটা উনি কি লিখছেন উনি ভালোভাবে ব্যাখ্যা করবেন এবং সুন্দর করে আপনাদেরকে, আমরা তো বলছি উনি লিখছেন, উনি এটার উপর সুন্দর ব্যাখ্যা দিতে পারবেন। তো উনি এখন আপনাদের মাঝে বক্তৃতা আকারে সেটা প্রকাশ করবেন। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। আমার পূর্বে অনেক যারা বক্তব্য রাখছেন অত্যন্ত সুন্দরভাবে বক্তব্য রাখছেন। আমি কিন্তু রাজনৈতিক ব্যক্তিত্ব না, আমার বক্তব্য হয়তো ওনাদের মতো হবে না, এবং আমরা আশা করি আপনারা আমাদের আজকের যিনি আগামীতে যিনি অভিভাবক হবেন, আজকে যিনি প্রধান অতিথি, তার বক্তব্য শোনার জন্য আমি আসছি। স্যারের মাধ্যমেই আমি এবং এনাম ভাই বলে গেছেন, আমরা উনাদের অনুপ্রেরণায় আজ থেকে অনেক বছর পূর্বে স্যার সব সময় এনকারেজ করতেন, মোটিভেট করতেন যে ফয়েজ সাহেব আপনি যা লিখেন অত্যন্ত ফলপ্রসূ এবং জাতির জন্য আমাকে দেখতে হবে না। স্যারের সাথে সব সময় কনসাল্ট করে এবং এনাম ভাইয়ের সাথে সব সময় কনসাল্ট করে কিভাবে আমাদের দেশের উন্নতি হয়, এই লক্ষ্যেই আমি কাজ করে গেছি। বিগত ফ্যাসিস্ট সরকারের সময় প্রত্যেকটা ইস্যুর উপরে স্যার চাক্ষুষ সাক্ষী আছেন, এনাম ভাই চাক্ষুষ সাক্ষী আছেন, প্রত্যেকটা ইস্যুর উপরেই আমার লিখিত এবং বিভিন্ন পত্রপত্রিকায়, আপনাদের প্রিন্ট ইলেকট্রনিক মিডিয়ায় আমার প্রত্যেকটা জিনিস জার্নাল প্রকাশিত হয়েছে। আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না, কিন্তু আমি একটু না বললেও আপনাদের কাছে আমার একটু, যেমন আমাকে যারা সহযোগিতা করেছেন, আমার আজকের মাননীয় সভাপতি এবং কাজল ভাই এবং রিয়াজ, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা এই বই প্রকাশ করার জন্য। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত অতিথিবৃন্দ, প্রিয় সাংবাদিক বন্ধুগণ, শুভাকাঙ্ক্ষী এবং অনুষ্ঠানের সকল উপস্থিত মান্যবর ব্যক্তিবর্গ, আপনাদের প্রতি জানাই আন্তরিক শুভেচ্ছা ও ধন্যবাদ। আজকের এই অনুষ্ঠানে আপনাদের সামনে দাঁড়িয়ে আমার জন্য এক গভীর আনন্দের বিষয়। আজ আমরা যে বইটি প্রকাশ করতে যাচ্ছি তা শুধু একটি বই নয়, এটি আমাদের জাতির জন্য এক চিন্তার আহ্বান, সচেতনতার যাত্রা, সমন্বিত জাতীয় পুনর্জাগরণের দিশা। আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি, একটি জাতি যখন সমৃদ্ধ হয়, যখন সেই জাতির মানুষ চিন্তা করে কেবল নিজের জন্য নয়, বরং সমাজ, দেশ, মানবতার বৃহত্তম কল্যাণের জন্য। এই বইটি সেই চিন্তার দিগন্তকে আরও প্রসারিত করার একটি প্রচেষ্টা মাত্র। সম্মানিত মাননীয় অতিথিবৃন্দ, আমরা এমন এক সময় দাঁড়িয়ে আছি যখন বিশ্ব ক্রমাগত পরিবর্তিত হচ্ছে। প্রযুক্তি, রাজনীতি, অর্থনীতি, পরিবেশ সব কিছু নতুন বাস্তবতার তৈরি করছে, কিন্তু এই দ্রুত পরিবর্তনের ভিতরে আমাদের জাতীয় পরিচয়, নৈতিকতা, মানসিকতা, মূল্যবোধ অটুট রাখতে হবে। সম্মানিত অতিথিবৃন্দ, এই বিষয়ে আমি চেষ্টা করেছি আমাদের হলিস্টিক ন্যাশনাল ডেভেলপমেন্ট অর্থাৎ সর্বাঙ্গীন জাতীয় উন্নয়ন এর একটি ধারণা তুলে ধরতে, যেখানে অর্থনৈতিক অগ্রগতির পাশাপাশি মানসিক উন্নয়ন, শিক্ষা, রাজনৈতিক, নৈতিক পরিবেশ, সচেতনতা এবং সামাজিক সম্প্রীতির সমান গুরুত্ব পায়। আমি বিশ্বাস করি, উন্নয়ন মানে শুধু বড় বড় বিল্ডিং, রাস্তাঘাট, মেগা প্রকল্প নয়। উন্নয়নের মানে হলো মানুষের মধ্যে আলোর সঞ্চার, এমন শিক্ষা যেমন সমাজ গঠন করে যেখানে প্রতিটি নাগরিক নিজের গর্বের সঙ্গে বলতে পারে, আমি এই দেশের সন্তান, আমি এই জাতির জন্য কাজ করি। প্রিয় উপস্থিতবৃন্দ, আমার জীবনের অভিজ্ঞতা থেকে আমি উপলব্ধি করতে পারছি, পরিবর্তন কখনো বাহিরে থেকে আসে না, তা শুরু হয় আমাদের অন্তর থেকে। যখন আমরা নিজের ভিতরে নৈতিক শক্তি, ইতিবাচক দৃষ্টিভঙ্গি, দায়িত্ববোধ জাগিয়ে তুলি, তখন সমাজ, জাতির ভিতর মজবুত হয়। আমি চেষ্টা করেছি
এই বইটি লিখতে গিয়ে আমি অনেক তারুণ্যের প্রজন্মের মন ও মস্তিষ্কের আলো জ্বালাতে, যেমন তারা নিজেদের ভিতর থেকে নেতৃত্বের গুণাবলী বিকাশ করতে পারে, দেশ প্রেমে উদ্বুদ্ধ হয়, নৈতিকতা দৃঢ় হয়। আমি আন্তরিকভাবে ধন্যবাদ জানাই বাংলাদেশ রিপোর্টার ইউনিয়নকে, যারা আমাকে এই গুরুত্বপূর্ণ মঞ্চে আমার চিন্তা দৃষ্টিভঙ্গি ভাগ করার সুযোগ করে দিয়েছেন। আমি আরও কৃতজ্ঞতা জানাচ্ছি গণমাধ্যমের, প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়ার সবাইকে। গণমাধ্যম আমাদের সমাজের আয়না, আর সেই আয়না পরিষ্কার থাকলে জাতির সত্যিকারের প্রতিচ্ছবি ফুটে ওঠে। সম্মানিত অতিথিবৃন্দ, এই বইটি আমি উৎসর্গ করেছি আমাদের আগামী প্রজন্মের জন্য, যারা হবে বাংলাদেশের ভবিষ্যৎ দিশারি। আমি আশা করি এই গ্রন্থে তাদের চিন্তার খোরাক দিবে, অনুপ্রেরণা যোগাবে এবং আমাদের সমাজে ইতিবাচক পরিবর্তনের স্রোত বয়ে দিবে। পরিশেষে আমি মহান আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি, যেন আমাদের এই সবাইকে ন্যায়ের পথে পরিচালিত করেন, দেশপ্রেম মানবতার সেবায় নিয়োজিত রাখেন এবং আমাদের প্রিয় বাংলাদেশকে জ্ঞান নৈতিকতা সমৃদ্ধির আলোকবর্তিতায় পরিণত করেন। মহান আল্লাহ তাআলা আমাদের সকলের সহায় হোক এবং আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। পরিশেষে আমি আপনাদের প্রিন্ট এবং ইলেকট্রনিক মিডিয়া সবার কাছে কৃতজ্ঞতা প্রকাশ করে আমি আমার বক্তব্য শেষ করছি। আজকে যিনি আমাদের প্রধান অতিথি, উনি নিশ্চয়ই আপনাদেরকে এক দিক নির্দেশনামূলক বক্তব্য দিবেন। আগামীতে জাতি কেমন হবে, যেমন আমাদের পুলিশ ব্যবস্থা, আপনারা ভাবতেই পারেন না একটি সভ্য জাতির একটি বাহিনী ডিজেপিআর হয়ে যায়। আপনারা ভাবতে পারেন না একটি দেশের চিফ জাস্টিস নিখোঁজ হয়ে যান, একটি দেশের চিফ প্রিস্ট যারা ধর্ম আমাদের প্রধান খতিব যিনি, উনি নিখোঁজ হয়ে যান। তাহলে ভাবতে পারেন যে কীভাবে দেশে বিগত 17 বছর কীভাবে আপনারা অত্যাচারিত হয়েছেন। সেটার জন্য আমরা আগামীতে ভাবতে হবে আমাদের পুলিশ বাহিনী কি হবে, আমাদের স্বাস্থ্য কেমন হবে, আমাদের লোকাল গভর্নমেন্ট কেমন হবে, আমাদের 2 স্তর বিশিষ্ট পার্লামেন্ট সেটা কেমন হবে, তারা কি নেতৃত্ব দিবেন, আপনাদের সবারই ভাবা উচিত। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আমরা আজকের যে প্রধান অতিথি তার বক্তব্য শোনার জন্য সবাই আগ্রহে অপেক্ষা করছেন। আমি আমার বক্তব্য আর দীর্ঘায়িত করব না। আপনারা আমার বক্তব্য শোনার জন্য আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন এবং আগামীতে আবারও কোনো এক সময় আপনাদের জন্য আবারও কিছু আমি গত নির্বাচনে ইশতেহার সেটা অনেকটা এগিয়ে নিয়ে চলে আসছি। যদি স্যার অনুমতি দেন এবং সেই সুপারিশ ওনার কাছে আগামীতে আমরা পাঠাবো, আপনারা হয়তো কোনো এক সময় আবারও উপস্থিত হয়ে সেটাও শুনতে পারবেন। আপনারা সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ। ধন্যবাদ লেখক গবেষক জনাব ডক্টর ফয়জউদ্দিন আহমেদ এমবি। আমাদের অডিয়েন্সের একটা কি দাবি ছিল, টাঙ্গাইল উত্তাল আমাদের টুকু ভাইকে নমিনেশন দেওয়ার জন্য। তা আমাদের প্রধান অতিথির কাছে আমাদের চাওয়া গিয়ে টাঙ্গাইলের টুকু ভাইকে নমিনেশন, এই তো প্রধান অডিয়েন্স কথা বলে না। হ্যাঁ হ্যাঁ, অবশ্যই 17 বছর রাজপথে ছিল, গাড়ি ভেঙে। আচ্ছা এখন বক্তৃতা নিয়ে আসছেন বীর চট্টলার কৃতি সন্তান, আমাদের পরম শ্রদ্ধা প্রধান অতিথি জনাব আমির খসরু মাহমুদ চৌধুরী, সদস্য জাতীয়তাবাদী দল। এই দাঁড়া
এখন কি অবস্থা? ঠিক আছে, আস্তে 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 বলো। বলি তাইলে শুরু করি নাকি? এই যে একটু চুপ, এত কথা বললে কেমন হবে? কি এখন সমস্যা কি? আমি দাঁড়িয়ে যাই নাকি? ঠিক আছে, সাংবাদিক ভাই বোনেরা, ঠিক আছে? আচ্ছা, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে আমাদের ডক্টর মোহাম্মদ ফয়েজউদ্দিন MBE, মেম্বার অফ ব্রিটিশ এম্পায়ার, ওনার এবং চেয়ারম্যান নিউ হোপ গ্লোবাল, উনি একজন গবেষক, বিশেষজ্ঞ এবং ইউকেতে উনি পাবলিক সার্ভিসে, লোকাল গভর্নমেন্টে খুবই উচ্চ পদে ছিলেন। ওনার অভিজ্ঞতার আলোকে যে বইটি আজকে আমরা এখানে উন্মোচন করতে যাচ্ছি, আগামীর উন্নত জাতি গঠনের দিক নির্দেশনামূলক সুপারিশ, সুপারিশগুলো খুব গুরুত্বপূর্ণ। দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ, উন্নত মানের পুলিশ ও পুলিশিং পরিচালনা এবং স্থানীয় সরকার ব্যবস্থা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যখন গণতন্ত্রের কথা বলি, গণতন্ত্র শুধুমাত্র নির্বাচন আর ভোট না। গণতন্ত্র হচ্ছে গণতান্ত্রিকভাবে নির্বাচিত সংসদ, সরকার এবং বাংলাদেশের প্রতিষ্ঠানগুলো যদি সঠিকভাবে না চলে, গণতন্ত্র কাজ করে। গণতন্ত্র কাজ করার জন্য যে প্রতিষ্ঠানগুলো আছে, এই প্রতিষ্ঠানগুলো যদি স্বচ্ছতার সাথে, যোগ্যতার সাথে চালাতে না পারে এবং সঠিক লোকজন পরিচালনা করতে না পারে, গণতন্ত্র কিন্তু কাজ করে না। এই জন্য আজকের নতুন বাংলাদেশের আমাদের যে ভাবনা, চিন্তা, আকাঙ্ক্ষা, এটাকে যদি বাস্তবায়ন করতে হয়, তাহলে বাংলাদেশের গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলোকে আমরা সুচারুরূপে সংগঠিত করে স্বচ্ছতার সাথে, যোগ্যতার সাথে পরিচালনা করতে হবে। যে কারণে সাহেব বইগুলো লিখেছেন, বইটাতে সব সুপারিশগুলো দিয়েছেন।
এবং এই সুপারিশ থেকে আমরা কিন্তু অত্যন্ত উপকৃত হব, কারণ বাংলাদেশ জাতীয়তাবাদী দল এই মুহূর্তে আগামীর বাংলাদেশ কিভাবে পরিচালিত হবে এটার উপর আমাদের বিভিন্ন গ্রুপগুলো কাজ করছে, অনেকগুলো কাজ শেষও হয়ে গেছে এবং এই কাজগুলো করছি এই জন্য আল্লাহ যদি আমাদেরকে নির্বাচিত করে সরকার গঠনের সুযোগ দেন, বাংলাদেশের জনগণ যদি সুযোগ দেন, তাহলে আমরা প্রথম দিন থেকে যাতে সিদ্ধান্ত নিতে পারি। সরকার গঠনের পরে বাংলাদেশে যেটা হয়, কয়েক মাস না বছর চলে যায় যে কি কাজ করব, কিভাবে করব। এইবার আমরা সিদ্ধান্ত নিয়েছি, এখন থেকে আমাদের সমস্ত প্রস্তুতি আমরা ইনশাআল্লাহ শেষ করে ফেলেছি, প্রায় শেষের দিকে, যাতে সরকার যদি গঠন করার সুযোগ দেয় আল্লাহ, তাইলে আমরা প্রথম দিন থেকে আমাদের সিদ্ধান্তগুলো একটার পর একটা দিতে থাকি। এবং সিদ্ধান্তগুলো কিন্তু ওপেন কোনো সিদ্ধান্ত না, এই সিদ্ধান্তগুলো কিভাবে বাস্তবায়ন করব, এর রিসোর্স কোত্থেকে আসবে, সব কাজগুলো কিন্তু আমরা এখন শেষ করে ফেলছি। এবং এই জন্য যাতে করে বাংলাদেশের মানুষের কিন্তু আকাঙ্ক্ষা এখন আকাশচুম্বী, এটা তো আপনারা বুঝতে পারছেন। এত বড় একটা পরিবর্তনের পরে যে আকাঙ্ক্ষা, যে প্রত্যাশা মানুষের মনে জেগেছে, এইটা কম সময়ের মধ্যে পূরণ করতে হবে। এই জন্য আমরা কি কি করব, কিভাবে করব, কত দিনের মধ্যে করব সেটাও বলে দিচ্ছি। কত দিনের মধ্যে করব, কোনটা কত দিনের মধ্যে করব সেটাও আমরা বলে দেব, যাতে করে সরকার সুচারুরূপে দক্ষতার সাথে স্বচ্ছতার সাথে পরিচালনা হয়। অত্যন্ত গুরুত্বপূর্ণ এই কাজগুলো আমরা শেষ করছি এখন। এর মধ্যে পুলিশের বিষয়টা আপনারা জানেন, আইন শৃঙ্খলা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই যে ফয়েজ সাহেব বলল, পুলিশের চিফ পালিয়ে যায়, পুলিশের কমিশনার পালিয়ে যায়, আর কেউ জেলে আছে, আর কেউ ভয় ভীতিতে চাকরিতে জয়েন করতে পারছে না, আর যারা আছে তাদের মধ্যে একটা অস্বস্তি বিরাজ করছে। কেন? একটা দেশের আইন শৃঙ্খলা বাহিনী যদি ওই জায়গায় চলে যায়, আপনি ওই দেশটি কিভাবে পরিচালনা করবেন? ওই দেশটা কিভাবে, আমরা কি রাষ্ট্র, যে নেশন বিল্ডিং এর কথা বলছি, আমরা দেশ গড়ার কথা বলছি, একটা আইন শৃঙ্খলা বিহীন দেশে একটা সুষ্ঠু আইন শৃঙ্খলা বাহিনী না থাকলে আপনি কিভাবে দেশ গড়তে পারবেন? আইন শৃঙ্খলা হচ্ছে একেবারে, আইনের শাসন হচ্ছে একেবারে প্রাথমিক একটি দেশের জন্য প্রয়োজনীয়তা, প্রাথমিক প্রয়োজনীয়তা। তো সেই ক্ষেত্রে ফয়েজ সাহেব যে সুপারিশ মালাগুলো নিয়ে আসছে, আমার সৌভাগ্য হয়েছে, আমি কিছু কিছু সৌভাগ্য দিতে, আর উনি করার সময় আমার সাথে বিভিন্ন সময় আলাপও হয়েছে। আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটা আইন শৃঙ্খলা বাহিনী যেটা নির্দলীয়, যেটা স্বচ্ছতার সাথে, দক্ষতার সাথে, সততার সাথে পরিচালিত হবে। তাহলেই সেটা একটা গণতন্ত্রের এবং দেশ পরিচালনার একটা ভিত্তি সংগঠন, প্রতিষ্ঠান। এটার উপর আমাদের একটা নীতিমালা আমরা প্রণয়ন করছি, যেটাতে পুলিশ পরিচালনা, দক্ষতা, স্বচ্ছতা, জনগণের কাছে গ্রহণযোগ্যতা, পুলিশের সাথে জনগণের সম্পর্ক থাকবে নাগরিক এবং আইন শৃঙ্খলা বাহিনী, কেউ কারো উপরে না। যে পুলিশের মন মানসিকতার মধ্যে নাগরিকের সেবা আমরা যদি আনতে না পারি, পুলিশের কাজ কি? জনগণের সেবা দেওয়া। প্রত্যেকটি সরকারি কর্মকর্তার কাজ কি? জনগণের সেবা দেওয়া এবং জনগণের সুরক্ষা দেওয়া, জনগণের সম্পত্তি, তার জীবনের, তার কাজ করার, সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক, এখানে সুরক্ষা দেবে আইন শৃঙ্খলা বাহিনী। আর এটা বিচার করবে আমাদের বিচার বিভাগ, বিচারের দায়িত্ব বিচার বিভাগের। সুতরাং পুলিশের কাজটা আমাদের জন্য গুরুত্বপূর্ণ। এই প্রতিষ্ঠানটিকে আমাদেরকে আবার গড়ে তুলতে হবে, যে জায়গায় গিয়েছে সেখান থেকে গড়ে তুলতে হবে। এই জন্য যে সংস্কারগুলো প্রয়োজন, আমাদেরকে সেই সংস্কারগুলো করতে হবে। এবং এগুলো কিন্তু বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের যে সংস্কার কর্মসূচি, তার মধ্যে খুব একটা গুরুত্ব পায়নি। আমি কথাটা আবার বলছি, পুলিশের সংস্কারের বিষয়টা একেবারেই গুরুত্ব পায়নি।
যেটা সবচেয়ে আগে গুরুত্ব পাওয়ার কথা ছিল, যেটা সবচেয়ে বেশি গুরুত্ব পাওয়ার কথা ছিল, সেটা কিন্তু একেবারে গুরুত্ব পায়নি। এবং এই জন্য আমরা আগামী দিনে পুলিশ সংস্কারের কাজটা অত্যন্ত গুরুত্বের সাথে কম সময়ের মধ্যে আমরা সমাধান করতে চাই। এই কাজটা আমাদের করতে হবে। একটা দ্বিতীয় কাজ হচ্ছে লোকাল গভর্নমেন্ট, স্থানীয় সরকার অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমাদের দেশে স্থানীয় সরকার যদি না থাকে, আপনার সেবাটা কোথায় হয়? স্থানীয়ভাবে হয়। ঢাকায় বসে তো সেবা দেবে না, সেবা দেবে স্থানীয় সরকারগুলো, সিটি কর্পোরেশনগুলো দেবে, পৌরসভাগুলো দেবে, ইউনিয়ন কাউন্সিল দেবে, ডিস্ট্রিক্ট কাউন্সিল দেবে। তাহলে এই স্থানীয় সরকারকে যদি আমরা শক্তিশালী করতে না পারি, তারা যদি তাদের নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে না পারে, তাহলে জনগণের কাছে সেবা পৌঁছাবেন কি করে? কোনো কারণ তো নেই। এমনকি পুলিশের সেবাও, এর মধ্যে পুলিশের সেবার মধ্যে স্থানীয় সরকার একটা ভূমিকা আছে। এটা কিন্তু বাংলাদেশে আমরা কোনো সময় করিনি। স্থানীয় সরকার এবং পুলিশের হাতে হাত ধরে কাজ করতে হয়, যেটা বাংলাদেশে টোটালি অ্যাবসেন্ট। পুলিশ পরিচালিত হয় কেন্দ্র থেকে। এখন আপনি বাংলাদেশের সেই টাঙ্গাইলের সেই টুকুর এলাকায় যদি বলি, আমি টাঙ্গাইলের পুলিশের যে নাগরিকের সাথে সম্পর্ক, তার যে দায়িত্ব, সে স্বচ্ছতার সাথে, নিষ্ঠার সাথে, সততার সাথে পালন করছে কিনা, জনগণের সুরক্ষার কাজ করছে কিনা, এই ঢাকা থেকে বসে টাঙ্গাইলের সুরক্ষা দেওয়া খুব কঠিন। এই জন্য স্থানীয় সরকারের সাথে পুলিশের কার্যক্রমের সমন্বয় থাকতে হবে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই বিষয়গুলো আমরা, অনেকগুলো বিষয় আছে, আমি একটা উদাহরণ দিলাম মাত্র, অনেকগুলো বিষয় আছে। পুলিশকে সুচারু দায়িত্ব পালন করার জন্য আমাদের যে সংস্কারগুলো করতে হবে, বিএনপি সেটার উপর কাজ প্রায় শেষের দিকে আমরা নিয়ে আসছি। ইনশাআল্লাহ সরকার পরিবর্তনের পর আমরা দায়িত্ব পেলে কাজগুলো কম সময়ে যাতে আমরা করতে পারি, এই জন্য আমরা কাজগুলো সম্পন্ন করে ফেলছি এখন থেকে। যদি আমরা দায়িত্ব পাই, যাতে এটার জন্য অপেক্ষা করতে না হয়। আমি আগেই বলেছি, আকাঙ্ক্ষা অনেক বেশি, ধৈর্য কম, মানুষের ধৈর্য কম। এই হাসিনাকে বিদায় করে মানুষ চাচ্ছে আগামীকালের মধ্যে সব সমাধান হয়ে যায়। এই জন্য এই প্রত্যাশা পূরণ করতে হলে আমাদেরকে এখন থেকে তৈরি হতে হবে, যাতে জনগণ হতাশ না হয়। আমাদের পক্ষ থেকে সর্বত্র চেষ্টা চলছে এই কাজগুলো করার জন্য। লোকাল গভর্নমেন্ট একটা হচ্ছে দ্বিকক্ষ বিশিষ্ট, এটা আমারও বিএনপির প্রস্তাব, আপনারা তো জানেন। দ্বিকক্ষ বিশিষ্ট প্রস্তাবটা কিন্তু বিএনপি। এখন অনেকের কথাবার্তায় মনে হয় এটা দ্বিপক্ষ বিশিষ্ট তাদের একটা ধারণা। তাদের কোনো ধারণা ছিল তারা জীবনের মুখ থেকেও বাইর করে দেয়। এটা আমরা করেছি কবে, 8 বছর আগে ভিশন 2030-তে দেশনেত্রী বেগম খালেদা জিয়া দ্বিকক্ষ বিশিষ্ট, এদের মুখে দ্বিপক্ষ বিশিষ্ট কথা কারো শুনিনি। 3 বছর আগে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব 31 দফার মধ্যে দ্বিকক্ষ বিশিষ্ট আবারও বলেছে, তখনও এদের মুখে শুনিনি। এখন ওরা তো মনে হয় গলা শুকিয়ে ফেলছে বলতে বলতে দ্বিকক্ষ বিশিষ্ট, মানে মনে হয় না নতুন কিছু শিখতেছে ওদের কাছ থেকে। আবার দ্বিকক্ষ বিশিষ্ট কিভাবে হবে, এটা তাদের মতো করে করতে হবে। আরে কি মুশকিলের কথা। আমরা তো একটা গণতান্ত্রিক দেশে আছি। আপনাকে আইজার ঐক্যমতের পরিপ্রেক্ষিতে হবে করতে হবে, অথবা আগামী নির্বাচনে আপনার প্রস্তাবগুলো জনগণের কাছে নিয়ে যেতে হবে। এর বাইরে তো কোনো গণতান্ত্রিক প্রক্রিয়া আমাদের জানা নেই। আইদার সবাই যে এখানে ঐক্যমত হবে সেটা আমরা পালন করার জন্য, তাও আবার ওইটাও আপনি জনগণের কাছে নিতে হবে কিন্তু। কারণ আমাদেরকে কেউ দায়িত্ব দেয় নাই বাংলাদেশের, আমরা বাংলাদেশের আগামীর বাংলাদেশ কিভাবে চলবে। আমরা শুধুমাত্র একটা ঐক্যমত করার চেষ্টা করতেছি কিছু বিষয় যাতে আগামী দিনে পালন করি। ঐক্যমতের বাইরে যেটা থাকবে সেটা প্রত্যেকটি দলকে জনগণের কাছে নিয়ে যেতে হবে। এখন তো মনে হচ্ছে এই আলোচনা যে আমরা করলাম যে ঐক্যমতের জন্য, এখন ঐক্যমতের বাইরে আরো দাবি বেশি এসে গেছে। যতটুকু ঐক্যমত হয়েছে তার বাইরে এখন আরো বেশি অনৈক্য সৃষ্টি হচ্ছে, এবং অনৈক্য সৃষ্টিকারীরা ঐক্যমতে বিশ্বাস করে, এরা ঐক্যমতে বিশ্বাস করে না। সুতরাং আমাদেরকে এই জিনিসটা পরিষ্কারভাবে বুঝতে হবে যে আমাদের আগামী নির্বাচনের আগে
যতটুকু ঐক্যমতে আমরা পৌঁছেছি তার বাইরে যাওয়ার কোনো সুযোগ নেই। কেউ যদি আপনার তাদের তাদের নিজস্ব ভাবনা চিন্তা অন্যদের উপর চাপিয়ে দিতে চায়, এটা ঐক্যমত হতে পারে না। আমাদের 31 দফার সব কিছু কিন্তু ঐক্যমতে আসলে আমরা কিন্তু মেনে নিয়েছি। এটা হচ্ছে গণতান্ত্রিক স্পিরিটের কথা। যতটুকু আমরা ঐক্যমত আসতে পারি নাই, এটা আমরা জনগণের কাছে নিয়ে যাব, প্রত্যেকটি দল দিয়ে যাবে। এখানে জোর করে চাপিয়ে দিয়ে রাস্তায় নেমে আপনি কি বলে একটা চাপ সৃষ্টি করে আপনি তো ঐক্যমত্য হয় না। তাহলে তো আপনার মধ্যে গণতান্ত্রিক স্পিরিটের অভাব আছে। তাহলে তো আবার শেখ হাসিনার পথে আমরা হাঁটবো, যে আমরা যেটা ভালো মনে করি এটাই হতে হবে। আমরা যেটা ভালো মনে করি এটা তো হবে না, জনগণ যেটা ভালো মনে করে সেটাই হবে। তাহলে এখন এত বছর আমরা বলে আসছি কি বাংলাদেশের মানুষের মালিকানা ফিরিয়ে দাও, বলেছি না? মালিকানা ফিরিয়ে দাও। মালিকানা ফিরিয়ে দেওয়া মানে কি? বাংলাদেশের কিভাবে চলবে এর সিদ্ধান্ত জনগণ দেবে, এটা হচ্ছে মালিকানা। এখন দেখা যাচ্ছে আমরা কিছু লোক ঢাকায় বসে মালিক হয়ে বসে আছি, আমরাই মালিক, আমরাই সিদ্ধান্ত দেবে। তাহলে জনগণ গেল কোথায়? যেই জনগণের জন্য এত বছর যুদ্ধ হলো, ত্যাগ স্বীকার হলো, মরলো, এখন তো জনগণ তো কি দৃশ্যপটের মধ্যে জনগণকে দেখা যাচ্ছে না। ওই কতগুলো লোক ঐক্যমত সৃষ্টি করার কথা বলে ওরাই জনগণের উপর চাপিয়ে দিচ্ছে। তাহলে জনগণ সিদ্ধান্তটা দেবে কি? আগামী সংসদে কি পাস হবে না হবে জনগণের নির্বাচিত প্রতিনিধিরা সিদ্ধান্ত নেবে, কিন্তু ওরা এখন থেকে সিদ্ধান্ত দিয়ে দিতে চায়। আরে কি মুশকিলের কথা! তাহলে নির্বাচনের দরকার কি? জনপ্রতিনিধির দরকার কি? সংসদের দরকার কি? আমরা তো মনে করি এগুলোর মাধ্যমে গণতন্ত্রের বিকাশ হতো, এইটাই গণতন্ত্র। এখন ওরা সিদ্ধান্ত দিতে চায় যে আগামী সংসদে কি কি করতে হবে, পাশ করতে হবে। তাহলে প্রতিনিধিদের কাজটা কি? এই যে অগণতান্ত্রিক যে আচরণ, শেখ হাসিনা চলে যাওয়ার পরে আমাদের অনেকের মন রয়ে গেছে। আমরা ওই মন মানসিকতা থেকে বেরোতে পারছি না, যে আমরা যেটা চাইবো সেটাই আমাদের করতে হবে, জনগণকে করতে হবে, অন্য দলকেও করতে হবে। তাহলে এই মন মানসিকতা কি শেখ হাসিনার থেকে আলাদা কিছু? আমার তো মনে হয় আমাদেরকে গণতন্ত্র করতে হলে গণতান্ত্রিক স্পিরিটে যেতে হবে, জনগণের আস্থা নিতে হবে, জনগণের সমর্থন নিতে হবে, জনগণের ম্যান্ডেট নিতে হবে। তার বাইরে কিছু করার কোনো রাজনৈতিক দলের এবং ব্যক্তির কোনো দায়িত্ব বাংলাদেশের জনগণ কাউকে দেয়নি। এই কথাটা পরিষ্কারভাবে বুঝতে হবে। আর বলা হচ্ছে আমরা এত ত্যাগের ফল, এই ত্যাগটা আমাদের চেয়ে বেশি কেউ করে নেই। 16 বছর ধরে ত্যাগটা আমরা সবচেয়ে বেশি করেছি। তা আমরা তো ত্যাগের কৃতিত্ব চাচ্ছি না। ওই ত্যাগের কৃতিত্ব যারা চায়, ওই আবার বাংলাদেশের স্বাধীনতার কৃতিত্ব নিয়েছিল শেখ হাসিনা, তার পরিবার, তার দল, মুক্তিযুদ্ধের সব কৃতিত্ব কোথায় গেছে বাংলাদেশ? ওই কৃতিত্ব নিতে গিয়ে তো বাংলাদেশকে ধ্বংস করে দিয়েছে। আবার একটা গ্রুপ এখন বেরিয়েছে, তাদেরকে কৃতিত্ব নিতে হবে। ওই বিএনপি তো কৃতিত্ব নিচ্ছে না। সবচেয়ে বেশি যারা ত্যাগ স্বীকার করেছে যে দলটি, যে দলের নেতা কর্মীরা, সেই দলের নেতা প্রথম দিনেই বলেছে এই কৃতিত্ব জনগণের। তারেক রহমান সাহেব কি বলেছেন? এই কৃতিত্ব জনগণের, প্রথম দিন বলেছে। আমরা তো দিচ্ছি না। তাহলে এই কৃতিত্ব যদি আবার এই খেলা শুরু হয়, ওই যে আওয়ামী লীগের যেভাবে ধ্বংস হয়েছে ওই পথে চলতে হবে। এই কৃতিত্ব দিতে হবে জনগণকে। আমরা আমাদের ভূমিকাটা মাত্র পালন করছি। আমরা রাজনৈতিক দল হিসেবে আমাদের দায়বদ্ধতার পরিপ্রেক্ষিতে আমরা জনগণের জন্য আমরা আমাদের ভূমিকা পালন করেছি। আমি তো কৃতিত্ব নেওয়ার জন্য ওখানে যাইনি। সুতরাং যারা তাদের এই সমস্ত কথা বলে ঘোলাটে করে নির্বাচনকে বাধাগ্রস্ত করার, বিলম্বিত করার চেষ্টা করছে, তারা কি গণতন্ত্রের পক্ষের লোক? এটাকে আমি বলতে পারবো? গণতন্ত্রের পক্ষের লোক তো হতে পারে না এরা। যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? হতে পারে না। যারা নির্বাচন থেকে, আজকে একটা দেশ 14 মাস চলতেছে একটি অনির্বাচিত সংসদের একটি অনির্বাচিত সরকারের মাধ্যমে। আপনারা জানেন এই 14 মাসে অনির্বাচিত সরকারের চলাকালীন সময় বাংলাদেশের রাষ্ট্রের কোনো প্রতিষ্ঠান কাজ করছে না, কাজ করার কোথাও না। আমি তাদের দোষও দিচ্ছি না,
কারণ গণতন্ত্র জনগণের সমর্থন ব্যতীত, জনগণের ব্যাকিং ছাড়া কোনো সরকার কাজ করতে পারে না। সুতরাং তারাও পারেনি, তাদেরকে আমি দোষারোপ করছি না। এই জন্য মানুষ এখন নির্বাচনের মাধ্যমে মুক্তি চায়। আপনি দেশের মানুষ সবগুলো তাদের সিদ্ধান্ত স্থগিত। কেন স্থগিত হলো? আমরা নির্বাচনের পরে হবে, সেটা বিনিয়োগ হোক, ব্যবসা বাণিজ্য হোক, মানুষের পারিবারিক সিদ্ধান্ত পর্যন্ত আমি জানি ভাই নির্বাচনটা হয়ে যাক, তারপর আমরা এগুলো করব। সব কিছু স্থগিত, স্থবির। একটা দেশ কিভাবে চলতে পারে? এরপরে যারা বাধাগ্রস্ত করতে চায় নির্বাচনকে, যারা বিলম্বিত করতে চায়, তারা কি গণতন্ত্রের পক্ষের মানুষ? বিশ্বাস করা যায়? আসলে কি ওদের মনের মধ্যে গণতন্ত্র আছে, না অন্য কোনো উদ্দেশ্য নিয়ে তারা রাজনীতিতে নেমেছে এই দলগুলো? হ্যাঁ, তো আমি বেশি কিছু বলবো না। আমাদের সংস্কার প্রস্তাব যেগুলো ফয়জুদ্দিন সাহেব দিয়েছেন, এগুলো নিবিড়ভাবে আমরা পরীক্ষা নিরীক্ষা করব। এর মধ্যে কিছু কিছু আমি ঐক্যবোধ পোষণ করেছি ওনার সাথে, আমাদের কাজের সাথে মিলে যাচ্ছে, আর বাকিগুলো আমরা আলাপ আলোচনা করব। আমরা জনগণের মতামত নিয়ে কিন্তু 31 দফা করেছি, আপনারা জানেন তো। আবার 31 দফা নিয়ে মানুষের দ্বারে দ্বারে গেছি আমরা আগে, কারণ আমরা মনে করি যে জনগণের সমর্থন ব্যতীত কোনো সংস্কার কেউ করা উচিত না, করতে পারবেও না। ঢাকায় বসে যারা টেবিলের চারদিকে বসে আলাপ আলোচনা করে তাদের নিজেদের মতো সংস্কার করতে চায়, যেখানে জনগণের কোনো মতামত নেই। একমাত্র জনগণের মতামত হচ্ছে নির্বাচনে জিতে সংসদে পাস করা। আর গণভোটের কথা একটু বলে দিই, মানে জনগণের মতামতের সাথে গণভোটের সাথে সংযুক্তি। গণভোট হচ্ছে, গণভোট এখন যারা সরকারের অন্তর্বর্তীকালীন সরকার আছে, তারা বর্তমান সংবিধানকে মেনে নিয়ে সংবিধানের স্পিরিটের পরিপ্রেক্ষিতে তারা সরকার গঠন করেছে। বাংলাদেশে একটি সংবিধান আছে বর্তমান, যে সংবিধানের অধীনে অন্তর্বর্তী সরকার হয়েছে। এই সংবিধানে গণভোটের কোনো প্রভিশন নাই, কোনো অপশন নেই। সুতরাং আমাকে সংবিধান মানতে হবে। হ্যাঁ, শুধু তাই নয়, গণভোট সবসময় হয় যেটা আপনি জনগণের মতামত নিয়ে সংসদে পাস করবেন, অথবা সংসদে কিছু পাস করবেন, জনগণের মতামত নেন নাই, ওটা পাস করার পরে আপনি গণভোটে যেতে পারবেন। এই যে আমরা গণভোটে, এখন গণভোটের নির্বাচনের আগে না নির্বাচনের দিনেও গণভোট করার এই সংবিধানে এলাও করে না। তারপরও বিএনপি অত্যন্ত কি বলবো, আমাদের খুব একটা আমরা উদার হয়ে, আমরা খুব উদার হয়ে শুধুমাত্র একটা, যাতে দেশে সহনশীল একটা রাজনীতি থাকে, দেশে একটা পরস্পরের প্রতি সম্মানবোধ থাকে, যাতে দেশের মধ্যে কোনো বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, দেশের মধ্যে সাংঘর্ষিক কিছু না হয়, আমরা সব কিছু মাথায় রেখে উদার হয়ে তাও নির্বাচনের দিন রাজি হয়েছে। এটা কিন্তু সরি, আমি এটা আমার মত থেকে আমি বলছি, এই নির্বাচনের আগে, সংসদে পাশ হওয়ার আগে গণভোটের কোনো সুযোগ নেই। এটা বিএনপির উদারতা, ওনাদের নির্বাচনের দিনও রাজি হয়েছে, এটা বিএনপির উদারতা। আর দ্বিতীয় কথা বলি, নোট অফ ডিসেন্ট যেখানে দ্বিমত পোষণ করা হয়েছে, দ্বিমত পোষণ করার অর্থ হচ্ছে ঐক্যমত হয়নি, এটাও বিএনপির উদারতা। দ্বিমত পোষণ মানে ঐক্যমত হয় নাই, যে বিষয়ে ঐক্যমত হয় নাই সেটা গণভোটেও যেতে পারে না, তাও আমরা রাজি হয়েছি যে ঠিক আছে দ্বিমত পোষণ করা দিয়ে ঐক্যমত ইয়েতে গণভোটে যাই, ওটাও কিন্তু বিএনপির উদারতা। কারণ বিএনপি একটি সহনশীল একটা রাজনীতি চায়, বিএনপি একটা স্থিতিশীলতা চায় দেশের মধ্যে। বিএনপি আপনার অপরের সাথে দ্বিমত পোষণ করেও আমরা তাদের প্রতি সম্মান জানাতে চাই। এই যে সিদ্ধান্তগুলো নিয়েছি আমরা কিন্তু দ্বিমত পোষণ করেও তাও এক জায়গায় আসছি, শুধুমাত্র আমরা গণতান্ত্রিক স্পিরিটটা রাখতে চাই, বাংলাদেশের রাজনৈতিক সংস্কৃতিতে পরিবর্তন আনতে চাই। আমরা ওই আগের সংস্কৃতি দিয়ে সাংঘর্ষিক রাজনৈতিক রাস্তায় গিয়ে আপনার মহাবক্রেসির মাধ্যমে চাপ সৃষ্টি করে জোর করে সিদ্ধান্ত গ্রহণ থেকে আমরা দূরে থাকছি। আমরা চাই বাংলাদেশের জনগণ সিদ্ধান্ত নেবে, আমরা সবাই জনগণের কাছে যাব, আমরা ম্যান্ডেট দেওয়ার চেষ্টা করব। জনগণ যে ম্যান্ডেট দেবে
সেটাই, সেই দিকেই বাংলাদেশ চলবে। আমার বিএনপির ইচ্ছাও চলবে না, অন্য কোনো দলের ইচ্ছাও চলবে না। জনগণের ম্যান্ডেট দিয়ে দেশ চালাতে হবে। সেই গণতন্ত্রের জন্য আমরা গত 17 বছর যুদ্ধ করেছি। নতুনভাবে আবার অন্য কোনো দিকে যাওয়ার কোনো সুযোগ নেই। সবাইকে ধন্যবাদ।